ও কোনো রক্ত শরীরে নিয়ে যেতে পারে নাই। ও যা রক্ত ছিল সব দেশে দিয়ে গেছে। ওই যে সময় থেকে ব্লিডিং শুরু হয়েছে, একদম মাটিতে দেওয়ার আগ পর্যন্ত ব্লিডিং হচ্ছিলই। চিঠিটা আমার পড়ার শক্তি হয়নি, যে কি লিখছে সেটাও আমার আর মানে সাহস হয়নি যে কি লিখছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? শাহরিয়ার খান আনাস, তার লেখা জীবনের শেষ চিঠি। নাকমুখ দিয়ে রক্ত পড়তেছে, স্ট্রেচার ভরে গেছে, ফ্লোর ভরে গেছে। এর মধ্যে হাসপাতালের কর্তৃপক্ষ যারা ছিল এখানে, তো তারা বলতেছে বেরোন বেরোন, বডি নিয়ে এক্ষণে বের হন। আনাস ছিল আমার বন্ধু, আমার পরিবারের এমন একজন সাপোর্টার ছিল আনাস, যে ওর বাবা আর আমার মাঝে, যে ধরেন রাত বিরাতে কোনো বিপদ হয়েছে, ওর বাবা ঘর থেকে বের হবে, তো ওর বাবাকে আমি বলতাম তুমি আনাসকে নিয়ে যাও, আর ওর বাবা বলতো তুমি মায়ের সাথে থাকো। একটা মুঠোফোন কিনে ওর পড়া টেবিলটার মধ্যে রাখবো, ওর জন্মদিনের দিন সকালবেলা ও যখন ঘুম থেকে উঠবে, ওর যে সেই যে আনন্দটা, ওই জিনিসটা আমার দেখার খুব ইচ্ছা ছিল, যে সৌভাগ্যটা আল্লাহ আমাকে দেয় নাই। তারপর তো যে আনাসকে দেখি যে আনাসের রক্তাক্ত নিথর দেহ স্ট্রেচারে পড়ে আছে। তো তখন আমি একটু দাঁড়ায় গেছি, এর মধ্যে ওরা ঢেকে রাখছিল ওকে, কেচি গেটটা খুলতেছে, দেখি যে স্ট্রেচারে ও শুয়ে আছে। তাই আমি ওর সামনে যাই, গিয়ে ওর মুখটা ডান পাশে কাত করা ছিল, আমি মুখটা ধরে ওর বুকে আমার কানটা দিই, দেখি যে হার্টবিট আপনার যে নেই, পরে হাতটা ধরি, পালসও নেই। আনাসকে আমার কুলে নিয়ে আসছি, আমার রক্তে আমার শার্ট ভিজা গেছে। আনাসের গোসলও দেই নাই, কাফনও পরাই নাই। তার যেই অবস্থায় ছিল, কোমরে একটা বেল্ট ছিল প্যান্টের, বেল্টটাও আমরা খুলি নাই। যেই অবস্থায় ছিল সেই অবস্থায় আমরা তাকে সমাহিত করেছি, সমাধিস্থ করছি। সুপ্রিয় দর্শক, আমি মেহেদী হাসান সোমেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান মাই স্টোরিতে। মাই স্টোরি আপনাদের কথা বলার জায়গা, যে কথা কখনো বলা হয়নি, আমরা সেই কথা শুনতে চাই আপনার কাছ থেকে। দর্শক, তারই ধারাবাহিকতায় আমাদের সঙ্গে প্রতিবার একজন অতিথি থাকেন, আজকেও আছেন। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন, তার কাছে যাবার আগে আমি একটি চিঠি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় রেখে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতেই হবে। তাই মৃত্যু ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, সে প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে নাও ফিরি, তবে কষ্ট পেও না, গর্বিত হইও। জীবনের প্রতিটি ভুলের জন্য আমাকে ক্ষমা করো। শাহরিয়ার খান আনাস, তার লেখা জীবনের শেষ চিঠি। মিছিলে যাবার আগে তার মাকে উদ্দেশ্য করে চিঠিটি সে লিখেছিল। 10ম শ্রেণীর ছাত্র আনাস একজন অকুতোভয় বীর সৈনিক, একজন শহীদের নাম। আমরা কথা বলবো আজকে তার বাবা, তার মা আর তার নানার সঙ্গে। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আনাস আপনার মানে বড় ছেলে? জি আমার বড় ছেলে। আপনার কয় ছেলে মেয়ে? আমার 3 ছেলে। আচ্ছা, আনাস কি সবার বড়? আনাস সবার বড়। আনাস কোন স্কুলে পড়তো? ও গ্যান্ডারিয়া আদর্শ একাডেমিতে 10ম শ্রেণীর ছাত্র। আচ্ছা, তো আমি প্রথমত এই চিঠিটা আপনারা কয় তারিখে লিখে গিয়েছিল? চিঠিটা 5 তারিখ সকালবেলা ও আন্দোলনে যাওয়ার পূর্বে লিখে যায়।
ওর মা আমাকে বলে যে আনাস একটা চিঠি লিখে গেছে। আচ্ছা, এটা আনুমানিক কখন সময়টা? সকাল 9টা থেকে 10টা এর মাঝামাঝি। আচ্ছা, ওই সময় চিঠিটা আপনারা মানে প্রথম চিঠিটা কে পায়? ওর মা পায়। আচ্ছা, আপনি পানা চিঠিটা প্রথমে একটু বলুন তো, মানে আপনি সকালবেলা ওর রুমে যে চিঠিটা পেলেন নাকি একটু জানতে চাচ্ছি। আমাদের প্রতিদিনের নাস্তাটা আনাস আনতো, তো সকালবেলা ওর ভাইকে আমি পাঠাইলাম যে ভাইয়াকে বলো ভাইয়ার সাথে যে নাস্তা আনো। তো যে দেখে ওর আনাসের ঘরে গিয়ে দেখে যে আনাস নাই। তো পরে এসে আমাকে ডাকতেছে, মানে ও ছোট তো 2 বছরও বলতে পারে না কিন্তু বুঝাইতে পারে, আমাকে ডাকতেছে। মানে আপনার সবচেয়ে ছোট ছেলে? জি, ও বুঝাইতে মানে ডাকতেছে আমাকে। ও হচ্ছে ওকে যে ও বলতে পারতো না, ও আনাসকে মানে হাত ধরে টেনে নিয়ে আসতো যে তুমি চলো মা ডাকে, এরকম। আর আমার ক্ষেত্রেও তাই, ওকে না পেয়ে আমার হাত ধরে টেনে নিয়ে যাইতেছে। তো আমি তখন বুঝলাম যে আনাস নাই বা বাথরুমে এরকম কিছু। তো ওই উদ্দেশ্যে ওর ঘরে গেলাম, গিয়ে দেখি টেবিলের উপর একটা কাগজ ভাঁজ করা। তো পরে খুললাম, খোলার পরে দেখি এই চিঠি। পরে ওর বাবাকে এসে বললাম যে আনাস তো এরকম ঘরে নাই, আনাস এরকম একটা চিঠি লিখে মিছিলে গেছে। আপনি তখন বাসায় ছিলেন? জি, আমি বাসায় ছিলাম। আচ্ছা, তো এই চিঠিটা যখন আপা পেলেন আপনি তখন পড়লেন? না, আমি চিঠিটা তখন আপনার ওর মা আমাকে চিঠি এনে দেয়, দেওয়ার পরে আমাকে বলে যে আনাস আন্দোলনে চলে গেছে, এই চিঠিটা লিখে গেছে। তো তখন আমি আর এই চিঠিটা পড়ার আমার সাহস বা শক্তি হয়নি, যে কি লিখে গেছে তাও আমি জানতাম না। তো আমি এটা আমাদের ঘরে ওয়ার্ডরোবে আল্লাহর নামের সাথে রেখে মনে মনে বললাম যে আল্লাহ হেফাজত করবে ওকে। কিন্তু আপনি চিঠিটা কেন পড়লেন না? চিঠিটা পড়লাম না এই কারণে যে ও একা কেন যাবে, আমি তো কথা তো ছিল আমরা সবাই একসাথে যাব, রাতে 3টা বাজে, এটাই শেষ কথা ছিল ওর সাথে আমাদের। প্রতিদিনই যেতে চাইতো। তোর ছোট ভাই ছিল, দেশের যে পরিস্থিতি, যে এমন একটা পরিস্থিতি, যদি এই স্বৈরাচার সরকারের পতন না হয় তাহলে হয়তো আপনি জানেন যেভাবে গুম খুন হয়েছে ইতিমধ্যে আমরা যেগুলো দেখেছি, হয়তো প্রত্যেকটা ঘর থেকে ধরে ধরে তুলে তুলে নিয়ে যে এইভাবে গুম করে দিবে। তো এই ভয়ে আমরা ঘরের মধ্যে সবাই থাকতাম। তো তার জন্য ওকে যেতে দেইনি। তো ও না বলে আর কি তার জন্য ও একা বের হয়ে গেছে। তো চিঠিটা আমার পড়ার শক্তি হয়নি, যে কি লিখছে সেটাও আমার আর মানে সাহস হয়নি যে কি লিখছে। তো তার জন্য আমি আবার করলাম কি, ওর রুমে যাই। রুমে গিয়ে দাঁড়াই 1 মিনিট, দাঁড়ায় চিন্তা করি যে আমি কাপুরুষের মতো কেন ঘরে বসে থাকবো। তখন আমি আবার ওর মাকে একটা চিঠি লিখে আমিও গোসল করে বের হয়ে যাই। আচ্ছা, বাসা থেকে আন্দোলনের উদ্দেশ্যে। তো হঠাৎ আমার মা মারা গেছে গত 1 বছর। তো মার কথা মনে হতে মার কবরে যাই, যে মার থেকে শেষ বিদায়টা নিয়ে যাই। তো যখন আমি মার কবর থেকে বের হব তখন আনাসের মা আমাকে ফোন দিতেছে। তো পরে বললো যেমন আনাস আন্দোলনে গিয়েছে, ওর অবস্থা ভালো না, মিটফোর্ড হাসপাতালে যেতে হবে। তো পরে আমি ফোনটা বের করে দেখি আমাকে অনেকগুলো ফোন আসছে আননোন নাম্বার। এটা আনুমানিক মানে কয়টার সময়? তখন 1:30 বাজে, দুপুর 1:30 থেকে। তো ওই আমি সে নাম্বারে ফোন ব্যাক করি, সে আমাকে জিজ্ঞেস করে আপনাদের কেউ কি আন্দোলনে আসছে কিনা। তো আমি বললাম যে জি আমার ছেলে আসছে। তো বললো যে আপনি ইমার্জেন্সি এখন মিটফোর্ড হাসপাতালে চলে আসেন, চিনেন? আমি বললাম যে জি চিনি। তাই আমি বললাম যে আমার ছেলের কি হয়েছে, আমার ছেলে কি ওরা গুলি করে মেরে ফেলছে? বলে যে না না না, ওর অবস্থা ভালো না, আপনার তাড়াতাড়ি আসেন। তো আমি বললাম যে যাক আলহামদুলিল্লাহ। ওর একটু শ্বাসকষ্ট ছিল, তা আমি হয়তো চিন্তাছি কাঁদানো গ্যাস, তারপরে রাবার বুলেট বা টিয়ারশেল এগুলা কোনো কিছু হয়তো হয়েছে, তার জন্য ইমার্জেন্সিতে আসে। তো আমি তাড়াতাড়ি চলে আসি বাসায় এসে মনে করেন যে একটা রিক্সা নেই, তখন তো কারফিউ চলতেছিল, কিছু নেই, একটা অটো রিক্সা নেই। তো রাস্তায় ওর নানা ছিল, ওর নানাকে সাথে আমরা উঠাই নিয়ে একসাথে 3 জনে আর কি হাসপাতাল উদ্দেশ্যে রওনা দিই। আপনার কাছ থেকে শুনতে চাই, এই যে আনাস যে 5 তারিখে মিছিলে গেল, তার আগে কি তার মিছিলে যাওয়ার বা এই টেন্ডেন্সি ছিল? জি, যখন কোটা আন্দোলন শুরু হলো তখন আমরা এই বিষয়টা নিয়ে এত উদ্বিগ্ন ছিলাম না। মানে আপনারা জানতেন যে কি নিয়ে আন্দোলন হচ্ছে সারা দেশের মধ্যে, ছাত্রদের কি অধিকার তারা চাচ্ছে, এটা আপনারা জানতেন? জি, আচ্ছা, এই ধারণাটা সুস্পষ্ট ছিল।
তো যখন মানুষ মারা শুরু হইলো, গণহত্যা শুরু হইলো, ছাত্রদের উপর যখন গুলি চালানো শুরু হইলো, এই বিষয়গুলো খুব কষ্ট দিচ্ছিল আমাদের। তো স্পেশালি আমি আর আনাস, আমরা দুইজন এই আন্দোলনে অংশগ্রহণ করতে যাচ্ছিলাম, কিন্তু ওর বাবার অনুমতি ছিল না। পারিপার্শ্বিক বিভিন্ন অবস্থা চিন্তা করে, নিরাপত্তাজনিত কারণে ওর বাবার অনুমতি ছিল না, যার জন্য আমরা আন্দোলনে যোগদান করতে পারিনি। তো ওর বাবা এক পর্যায়ে এমন, কিন্তু আপনারও মনে মনে ইচ্ছা ছিল আপনিও আন্দোলনে যাবেন? আমি এক পর্যায়ে ওর বাবাকে এটাও বলছি যে তুমি থাকো, আমার বাচ্চা, আরো 2টা বাচ্চা আছে, ওরা ছোট, ওদের ও যেহেতু অনুমতি দিচ্ছে না, পরে এক পর্যায়ে বললাম যে তুমি ওদের 2জনকে নিয়ে থাকো, আমরা মা ছেলে চলে যাই, এরকম। তো ওর বাবার অনুমতি ছিল না বিধায় আমার আর বের হওয়া হয় নাই। পরে এক পর্যায়ে ওর বাবা বলতেছে যে আমরা আন্দোলনে অংশ নিতে পারছি না, ঠিক আছে তুমি ঘর থেকে দোয়া করো, এই যে বাচ্চাগুলোর জন্য, এদের জন্য ঘর থেকে দোয়া করো, যে নামাজ পড়ে দোয়া করো যেন এরা আল্লাহ এদেরকে হেফাজত করে। ঠিক সেই কাজটাই করা হয়েছে। আর ওই যে ঘরে বসে নিউজগুলা দেখতাম, টিভি চ্যানেল অফ ছিল, ইউটিউবে আপনার এগুলা নিউজগুলা দেখতাম, লাইভগুলা দেখতাম, এগুলা নিয়ে আমরা মা ছেলে ও কথা বলতাম। এই বিষয়গুলা খুব কষ্ট দিচ্ছিল আমাদেরকে, কিন্তু ওর বাবার অনুমতি ছিল না বিধায় আমরা ওইভাবে মানে জয়েন হওয়া বা ওই সাহসটা করতে পারিনি। ভাইয়ের কাছ থেকে জানতে চাই, এই যে অনুমতি ছিল না, এইটা মানে আপনি কি সামগ্রিক দিক বিবেচনা করে আপনার মনে হয়েছে যে ওখানে গেলে আমার পরিবারও আসলে বিপর্যয়ের সম্মুখীন হতে পারে, সেটা ভেবে কি অনুমতি দেননি, নাকি না আপনি আন্দোলনটাকে সমর্থন করেন? আপনি একটু আগে বলছিলেন যে আপনি নিজে আন্দোলনে সেদিন যাওয়ার জন্য রেডি হয়ে ঘর থেকে আরেকটি চিঠি লিখে আপনিও বেরিয়ে গিয়েছিলেন। জি। তো আগে কেন আসলে আপনি সমর্থন করেননি? আমি আগেও প্রত্যেক দিনই সমর্থন করতাম, কিন্তু এখন বিষয় হচ্ছে যে আমি আপনাকে বলেছিলাম যে দেশের যে পরিস্থিতি, যে আপনার এর আগে এর চাইতে অনেক বড় বড় ঘটনা সে ঘটায় গেছে। বিডিআর হত্যা, শাপলা চত্বরে আপনার যে হত্যাগুলো, সেগুলো ধামাচাপা দিয়ে সে ক্ষমতায় টিকেছিল। তো ছাত্রদের যে একটা ছোট বিষয় আমি মনে করছি এটা, তো তার জন্য চিন্তা করলাম যে এটাও কিছু হবে না। তো এখন যদি এভাবে আমরা ঘর থেকে বের হয়ে যাই, তখন তো আপনার ঘর থেকে নিয়ে আপনার গুম করে দিবে। ওই দিকটা বিবেচনা করে, এই দিকটা বিবেচনা করে আমি ঘরে ছিলাম, কিন্তু আমি সমর্থন ছিল আপনার? জি, আমি প্রত্যেক দিন নামাজ পড়িতাম। আমি তো আপনার মনে করেন যে প্রত্যেক দিন এই ছাত্রদের জন্য, প্রত্যেকটা মায়ের সন্তানের জন্য আমি প্রতিদিন দোয়া করতাম যেন আল্লাহ ওদের হেফাজত করে, কারো মার বুক খালি না হয়। আপনি বলছিলেন যে আপনারা আগের দিন রাতের বেলা আপনারা একভাবে বসে আলাপ করছিলেন যে আন্দোলনের নিয়ে বা যাবে, এটা কি একটু ক্লিয়ার করে বলবেন, মানে কি কথা হয়েছিল তখন রাতের বেলা? আগের দিন আমরা ইউটিউবে দেখছিলাম যে একটা লাইভ হচ্ছিল, আপনার শহীদ মিনারে অনেক মানুষ জমায়েত আছে। তো সেদিন তো ওই টাইমটা যে রাত 2টা-2:30 এরকম হবে, তো ওই টাইমটা তো কারফিউ চলছিল, সেনাবাহিনী রাস্তায়। তো আনাস বলতেছে বাবা দেখো এরকম কত মানুষ এখানে আছে, চলো আমরাও যাই। তো ওর বাবা বলতেছে যে এটা সম্ভবত ফেক নিউজ বাবা, কারণ যেহেতু কারফিউ চলতেছে, সেনাবাহিনীরা তো এদের এই ছাত্র জনতাকে এখানে জমায়েত হতে দিবে না, এরকম একটা ধারণা আমরা পোষণ করতেছিলাম। তো পরে ওর বাবা বলতেছে আমরা কিভাবে যাব বাবা, এত রাতে আমরা কিভাবে যাব, আমরা যাবো, তুমি একটু ওয়েট করো। মানে ওর বাবা একবারও বলে নাই যে আমরা যাবো না, ওর বাবা একটা আশা দিছে আমরা যাব, কিন্তু সেই যাবোটা যে কবে যাব সেটা নির্দিষ্ট ছিল না। তো আনাস হয়তো চিন্তা করছে যে আমার বাবা তো প্রতিদিনই বলে যাব। তারপর আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনার ওই যে ছিল লং মার্চ টু ঢাকা, যেটা সমন্বয়করা যে একটা আহ্বান দিলেন যে প্রতি পরিবার থেকে একজন হলেও আসেন। তো ওই জিনিসটা আনাস আমাকে বলতেছিল যে মা এই কথাটা এভাবে কেন বললো, যে প্রতি পরিবার থেকে একজন হলেও আসেন। পরে আমি ওকে বুঝাইলাম যে বাবা আমরা যারা ঢাকা আছি তাদের কাছে গন্তব্যটা অনেক কাছে, কিন্তু যারা ঢাকার বাইরে আছে এদের কাছে তো গন্তব্যটা অনেক দূরে, যেহেতু কারফিউ চলছে এবং প্রত্যেক পরিবারের প্রত্যেকটা সদস্য নিয়ে তো অংশগ্রহণ করা সম্ভব না। তো এই জন্য এরা বলতেছে যে যেমন প্রত্যেক পরিবারের কর্তা ব্যক্তি যিনি পুরুষ মানুষ, এরকম একজন মানুষ করে আসলেও তো অনেক মানুষ হবে। তো এই যে একটা এই কারণেই তারা বলছে যে পুরো পরিবার নিয়ে তা ঢাকার বাইরে থেকে আন্দোলনে যোগদান করা সম্ভব না, যে কারণেই ওকে আপনার এইভাবে আমি বুঝাইলাম। তো আমার মনে হয়েছে যে পরদিন সকালে সে আমার পরিবারের সেই একজন হয়েই সে বের হয়েছে। তার মানে আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি নিজেও অনেক সচেতন রাজনৈতিকভাবে এবং দেশের প্রেক্ষাপট অনুযায়ী, কারণ আপনি অনেক খোঁজখবর রাখছেন।
সেখান থেকে ছেলেকে আবার একটি সুন্দর ব্যাখ্যাও দাঁড় করালেন। আপনি যখন আনাস বের হয়ে গেল এবং আপনি যখন প্রথম ফোনটাকে আপনার কাছে এসেছিল নাকি সম্ভবত আমার কাছে আসছিল, আচ্ছা। আর বা ওর বাবাকে হয়তো আগে দিয়ে থাকলে ওর বাবা ফোনটা পিক করে নাই, যার কারণে আমাকে তখন call আপনার সাথে করা যোগাযোগটা হয়েছে। হয়েছে। জি, তখন ফোন ও যে চিঠি লিখে গিয়েছে এই তো পুরো চিঠি আপনি তো পড়েছেন, উনি হতে পড়েন, আপনি পড়েছেন। জি, তো আপনার পড়ে কি মনে হয়েছে তখন যে ওর চিঠিটা পড়ার পর থেকেই আমার খারাপ লাগতেছিল, যে মানে এমন একটা টেন্ডেন্সি যে আমার ছেলে বাসায় আসলে আমি নিশ্চিন্ত। তো ওই জন্য তো সেদিন পরে যখন দেখলাম যে নেট নাই, তো টিভি ছাড়লাম, পরে আনাস তো নাই, টিভি ছাড়লাম, টিভিতে একটা ব্রিফিং দিচ্ছে যে 2টা বাজে সেনাপ্রধান একটা বক্তব্য রাখবে। তো আমার এতই খারাপ লাগতেছে যে আমি দোয়া পড়তেছি শুধু। তখনও জানেন না কি ঘটনা ঘটতে যাচ্ছে? না, কিভাবে জানবো আমি? আনাসের সাথে কোনো যোগাযোগ ছিল না, কিছু নাই। হ্যাঁ, যে আমি ওকে ফোন করে অ্যালার্ট করব এই এটা আমার ছিল না। তো ওর পরে আমি দোয়া পড়তেছি, শুয়ে শুয়ে আমি টিভি দেখতেছি, ওই ব্রিফিংটা দেখছি শুধু, কারণ আর তো কি কোনোভাবে কানেক্ট করার বা দেশের অবস্থা জানার কোনো ওয়ে ছিল না। তো তখন ওর বাবা যে বের হইলো বা ওর বাবা কি করতেছে ওইটা নিয়েও আমার কোনো ভ্রুক্ষেপ ছিল না, মানে আমি জানি না ওর বাবা, দেখতেছি বের হইতেছে কি উদ্দেশ্যে বের হইতেছে বা কিছু, ওই জিনিসটা নোটিস করার মতো আমার তখন মন মানসিকতা ছিল না। আমি আমার আনাসকে নিয়েই ব্যস্ত, আমি আনাসকে নিয়েই চিন্তিত, আমি দোয়া করতেছি যে আল্লাহ তুমি হেফাজত করো, গেছে সুন্দর মতো, জানি সুন্দর মতো চলে আসে এইরকম। পরে তো আপনার একটা 20-এর দিকে কল আসে আননোন নাম্বার থেকে, পরে ধরলাম, বলে যে আপনাদের কেউ কি আন্দোলনে গেছে কিনা। পরে বললাম জি আমার ছেলে। পরে বলতেছে যে এরকম আপনাদের বাসা কোথায়? আমি বললাম যে পুরান ঢাকা। পরে বলে মিটফোর্ড হসপিটাল কি চিনেন? বললাম যে জি চিনি। বলে যে ওইখানে ইমার্জেন্সিতে আপনারা তাড়াতাড়ি আসেন। তো আমি বললাম যে কি হয়েছে, প্রবলেমটা কি? পরে বলতেছে আনাস, মানে আমি বললাম যে আমার ছেলে ও আনাস। পরে ও বলতেছে ওই ছেলেটা অসুস্থ হয়ে গেছে, আপনারা আসেন। তা আমার একটা ধারণা ছিল যে আমার ছেলে তো শ্বাসকষ্টের রোগী ছিল, তো এই যে মানে টিয়ার শেল গ্যাস, যে গ্যাসগুলো ওগুলোর কারণে হয়তো সে অসুস্থ হয়ে গেছে, ওই পর্যন্ত ভাবতে পেরেছিলেন? মানে হ্যাঁ, আমরা তো এইগুলাতে অভ্যস্ত না বা এগুলার সাথে আমরা পরিচিত না, হঠাৎ করে হয়তো এগুলার কারণে আমার ছেলেটা অসুস্থ হয়ে গেছে। তা আমি ভুলেও একবার ভাবি নাই যে সাধারণ একটা গুলি হাতে পায়েও আমার সন্তানের লাগতে পারে। আমি ভাবছি যে ওই কারণেই হয়তো সে অসুস্থ, কিন্তু যে যে দৃশ্যটা দেখছি এটা যে আমাকে দেখতে হবে এটা আমি কোনোদিন কল্পনা করিনি। আমরা ওই প্রসঙ্গটাতে আবারও আসবো। আমি তার আগে আনাসের ছোটবেলা নিয়ে একটু শুনতে চাই। আনাস কেমন ছিল আসলে? মানে আপনার 3জন ছেলে, তো তার মধ্যে আনাস কিরকম ছিল? আনাস তো ওদের 2জনের চেয়ে বয়সে অনেক বড়। আনাসকে যদি বলি যে আরেকজন আনাস আমার জীবনে কখনো হবে কিনা বা আমার বাকি 2 সন্তান আনাসের মতো হবে কিনা, আমি এই নিশ্চয়তা দিতে পারবো না। কারণ আনাস ছিল আমার বন্ধু, আমার পরিবারের এমন একজন সাপোর্টার ছিল আনাস, যে ওর বাবার আমার মাঝে, যে ধরেন রাত বিরাতে কোনো বিপদ হয়েছে, ওর বাবা ঘর থেকে বের হবে, তো ওর বাবাকে আমি বলতাম তুমি আনাসকে নিয়ে যাও, আর ওর বাবা বলতো তুমি মায়ের সাথে থাকো, ঠিক আছে, যে রাত করে বের হবো তোমার মা একা, তুমি মায়ের সাথে থাকো। ওর বাবা এটা বলতো, আর আমি বলতাম তুমি বাবার সাথে যাও। এমন একটা সাপোর্টিভ লোক ছিল ও আমার বন্ধু ছিল। ও এমন একজন ব্যক্তি, আমার জগৎটা খুব ছোট, আমার তেমন কোনো বন্ধু বান্ধব নাই। আমি আমার 2-1জন কাজিন, আমার আম্মু, এদের সাথেই আমি সীমাবদ্ধ। তো ও আমার এমন একজন বন্ধু ছিল যার সাথে আমি মানে আমার প্রত্যেকটা কথা শেয়ার করতে পারতাম, সেটা আমার কোনো ডিস্টারবেন্স হোক বা মন খারাপ হোক, সব কিছু আমি ওর সাথে শেয়ার করতাম। ও আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, মানে খুব বুঝতো, আমাকে কোনো কিছু নিয়ে কখনো প্রেশারাইজ করতো না যে এটা আমাকে এখন দিতে হবে। এখনকার বাচ্চাদের মধ্যে যে টেন্ডেন্সিটা দেখা যায়, ধরেন কোনো কিছু চাইলে যে মা আমার এই জিনিসটা কিনতে হবে, আমি বুঝাই বললাম যে বাবা দিব, একটু ওয়েট করো। সে আর দ্বিতীয়বার বলতো না যে কবে দিবা, এই কোয়েশ্চেনটা সে আমাকে মানে ওইটুকু কথা সে মেনে নিত। হ্যাঁ, সে এবং সেটা জানতো যে আমার মার সময় সুযোগ হলে আমাকে দিবে। ওই ফেথটা বা ওই ধৈর্যটা তার ভিতরে ছিল, সে আমাকে কখনো মানে প্রেশারাইজ করতো না।
আপনি ওর বয়সে যে মানে এখনকার সময়ে ওর যে বয়স, এই বয়সে প্রত্যেকটা ছেলের হাতে একটা মুঠোফোন থাকে, যেটা ওর কাছে ছিল না। তো ছিল না, এই যে এই অক্টোবরের 14 তারিখ আনাসের জন্মদিন, আমি আর ওর বাবা আর কি প্ল্যান করে রাখছিলাম যে ওর জন্য একটা ফোন কিনবো, ওকে একটা সারপ্রাইজ দিব। তো ও খুব করে চাইতো যে একটা ফোন ওর কাছে থাকে, এটা তো স্বাভাবিক, এটা প্রত্যেকটা বাচ্চার ডিমান্ড এখন। কিন্তু ও যে আমাদেরকে প্রেশারাইজ করে আমাকে দিতে হবে বা দিবা, সেই নকটা ও কখনো দিত না। তো ওর বাবার আমি সিদ্ধান্ত নিলাম যে না, সবার হাতে যেহেতু আছে, ওর সাথে তাইলে আমরা এটা ঠিক করতেছি না। তো ওর জন্মদিনে ওই যে আমার মানে একটা ইয়া ছিল যে আমি একটা মুঠোফোন কিনে ওর পড়া টেবিলটার মধ্যে রাখবো, ওর জন্মদিনের দিন সকালবেলা ও যখন ঘুম থেকে উঠবে, ওর যে সেই যে আনন্দটা, ওই জিনিসটা আমার দেখার খুব ইচ্ছা ছিল, যে সৌভাগ্যটা আল্লাহ আমাকে দেয় নাই। আনাস এমনিতে খুব মেধাবী ছাত্র ছিল, আমরা জানতে পেরেছি। এবং সে যে স্কুলে পড়তো সেখানে সে 5ম শ্রেণী পড়া অবস্থায় সে জিপিএ 5 পেয়েছিল। এবং সেটা শুধুমাত্র আমি তাকে গাইড করছি, সে কোনো ইয়া করে নাই, কোনো কোচিং করে নাই, তারপর কোনো বাসায় কোনো টিউটর দেই নেই, শুধুমাত্র আমি ওকে পড়াইছি, ও পড়ছে, আমি গাইড করছি। এবং এমন একটা পর্যায়ে, এমন মানে এখনকার যে সিচুয়েশনগুলো, যে প্রতিষ্ঠানগুলোতে সবাই চায়, সব টিউটররাই চায় যে একটা বাচ্চা আমার কাছে পড়ুক। তো পরে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে তাকে তার ক্লাস টিচার মানে আর বাচ্চাদের দেখায় বলছে যে দেখ তো আনাসকে, আনাসরে তো কেউ গাইড করে না, ওর মা ছাড়া, ও মানে তোদের জন্য একটা রোল মডেল, যে তোদেরকে এত ইয়া করেও আমি ইয়া করতে পারি না, আমরা পারি না, কিন্তু ওকে তো ওর মা একা ইয়া করে হেল্প করে ওর এই পজিশনটাতে টিচারের কাছে না পড়েও আনাস তার সুন্দর রেজাল্ট করছে। জি, শুধু আমি গাইড করতাম, আপনি গাইড করতেন, ও পড়তো। এইভাবেই মানে কোনো আলাদা কোনো টিচার বাসায় কোনো প্রাইভেট দেয়া বা কোচিংয়ে দেয়া এগুলা কিছু দেয়নি তাকে। ওর আর কি কোনো শখ ছিল মানে ছোটবেলায়? ওর সাইকেলিং এর শখ ছিল, মাঝে মাঝে ফুটবল খেলতো, আর ও ইঞ্জিনিয়ারিং করতে চাইছিল। সে সায়েন্সে পড়ার এটাই উদ্দেশ্য ছিল যে ইঞ্জিনিয়ারিং করবে। তার ইলেকট্রিক্যাল ব্যাপারগুলোতে খুব আগ্রহ ছিল। কিরকম সেটা? ছোট একটা ফ্যান, আপনারা দেখে থাকবেন যে ছোট ফ্যান মুখের সামনে ধরে, হ্যাঁ এই ধরনের ফ্যান, তারপর লাইট, তারপর নষ্ট চার্জারগুলা ঠিক করা, এই ধরনের ক্যাপাবিলিটিগুলা তার ভিতরে ছিল। সে নিজে নিজেই মোটর কিনতো, পাখা কিনতো। মানে এগুলো সে নিজে নিজে শিখতো নাকি না সে মানে কোন জায়গাতে শিখে এসে অ্যাপ্লাই করতো নাকি না নিজে নিজে? হেল্প লাগলে হচ্ছে আপনার ইউটিউবে একটু দেখে নিত, ধারণা নিত, ধারণা নিয়ে তারপর সে নিজে নিজেই করতো। আর হচ্ছে আপনার যেই বাকি যে দুজন ছেলে আছে এদের সঙ্গে তার আনাসের সম্পর্ক কিরকম ছিল? ওদের সাথে আনাসের তো বয়সের গ্যাপ অনেক বেশি, তো আনাস খুব গুছানো প্রকৃতির। আচ্ছা, মানে ও এমন যে ও পড়তে বসবে তার আগেও তার বিছানাটা খুব নিট অ্যান্ড ক্লিন করে মানে ঘরটা গুছায় তারপর পড়তে বসবে। তো এমনিতে ভাইদের অনেক ভালোবাসতো, কিন্তু দেখা গেল ওর একটা কিছু নষ্ট করলো, ওর একটা কিছু ধরলো, সেটাতে সে খুব ডিস্টার্ব ফিল করতো। বলতো মা দেখো এটা করতেছে, এটাই করতেছে। তো এই বিষয়গুলাতে একটু ভাইদের সাথে একটু ডিস্টার্ব ছিল, কিন্তু যেমন বাইরে গেলে, যেমন নাস্তা আনতে গেলে আমার ছোট ছেলেটাকে নিয়ে যাইতো, যখন আমার মেজো ছেলেটা ছিল ছোট তখন ওকে নিয়ে যাইতো, বা ও বিকেল বেলা দেখা গেছে যে কখনো যদি আমি টায়ার্ড থাকতাম আমি বলতাম বাবা ওদেরকে নিয়ে একটু মাঠে যাও, তুমি বসে থাকবা, ওরা খেলবে, সেই সময়টা সে দিত। এরকম ভাইদের প্রতি যথেষ্ট ভালোবাসা ছিল, কিন্তু ওই যে এইজ গ্যাপিং এর কারণে দেখা গেছে কিছুটা ডিস্টারবেন্সও ছিল এরকম, কিন্তু ভালোবাসা ছিল। মানে তার কোনো জিনিস নষ্ট না করে ইয়ে না করে সেই জায়গা থেকে কিন্তু মানে আপনার খুব বাধ্যগত সন্তান ছিল না? জি আলহামদুলিল্লাহ। এখনকার সময় তো মানুষ বলে যে মেয়েরা অনেক গোছালো হয় বা বাধ্যগত হয়, কিন্তু ছেলেদের মধ্যে ও মানে আলাদা ছিল, আলাদা একজন। ওই যে আমি বললাম যে আমার বাকি দুইটা সন্তানকে আমি ওইভাবে করে
পালতে পারবো কিনা বা ওরা আমাকে ওইভাবে মানবে কিনা আমি জানি না, কিন্তু ও আমার জীবনে যে কি ছিল, সে কি আমি হারাইছি, সেটা আমি প্রতি মুহূর্তে মুহূর্তে ফিল করি। আমি একটু চাচার কাছে যেতে চাই যে আনাস তো আপনার নাতি, জি। আপনার চোখে আপনার কাছে আনাস কেমন ছিল? আমার চোখে আনাস একটা অসাধারণ ছেলে ছিল। আপনার তো আপনার কয়টা মেয়ে? আমার একটাই এই মেয়ে। মেয়ে, মানে আপনার মেয়ের ঘরে প্রথম নাতি আপনার, না? জি, আর ওর ছোট একটা ভাই আছে। আচ্ছা, তো নানা হিসাবে আনাস আপনার কাছে কেমন ছিল এটা একটু? নানা হিসাবে আমার কাছে ও যেইভাবে থাকার কথা ছিল সেইভাবে ছিল না। কিরকম? যেমন মনে করেন যে নানার সাথে নাতির সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতো, আমি ভয়ে ওর সাথে এই সম্পর্কটা গড়তাম না। আচ্ছা, আপনি ভয় করতাম, আমি ভয়ে করতাম না, কারণ চতুর্দিকে আমি যেই অবস্থা দেখতাছি, ওদের বয়সের, ওদের থেকে একটু ছোট, ওদের থেকে একটু বড়, এদেরকে দেখা আমার ভয় ঢুকে গেছিল, আমার নাতিটা যাতে নষ্ট না হয়ে যায়, এই ভয়ে আমি তার সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠাই নাই ইচ্ছাকৃতভাবে। আচ্ছা, আমি সব সময় শাসনে রাখতে চেষ্টা করতাম, কিন্তু আমার এটা ভুল ছিল, এখন আমি বুঝতেছি যে আমার এই ধারণা ভুল ছিল। কিন্তু আনাস তো অনেক লক্ষ্মী একটা ছেলে ছিল। লক্ষ্মী একটা ছেলে ছিল। আমি ভয় পাইতাম যে যদি ও কখনো কোনো খারাপ ছেলেদের সাথে মিশা যদি খারাপ হয়ে যায়, আমি তো আর এই আনাস আমি আর ফিরে পাবো না। এই আনাস বর্তমান যেই আনাস আজকে শহীদ হয়েছে, এই আনাসের যে মন মানসিকতা ছিল, তার যে চলাফেরা ছিল, সব ঠিক ছিল, তারপরেও আমার ভিতরে একটা ভয় কাজ করতো যে আমার আনাস যাতে নষ্ট না হয়ে যায়, আমার চোখে যেন আমি আমার নষ্ট আনাস দেখতে না পাই। আমি যে এই আনাসকে দেখতেছি, আমার জীবদ্দশায় যেন এই আনাসই আমার কাছে থেকে যায়, এই ভয়ে আমি ওর সাথে বন্ধুত্ব সম্পর্ক করতাম না, কিন্তু শাসনে রাখতাম। আমি মানে বাড়তি একটা সচেতনতা আপনি ধরে রাখতেন যাতে করে এটা আমার অপরাধ, এটা এখন আমার ফিল করতেছি যে এটা আমার অনেক বড় একটা অপরাধ ছিল, যে এই অপরাধ আমি আমার নিজের কাছে নিজেকে আমি ক্ষমা করতে পারতেছি না। মনে হইলে আমার এটা খুব কষ্ট দেয়, আমাকে পীড়া দেয়। ওর সাথে নানির সাথে খুব সম্পর্ক ছিল, নানির সাথে বান্ধবীর মতো সম্পর্ক ছিল। তার যত কিছু চাহিদা যদি আমার কাছে থাকতো, আমার কাছে প্রকাশ করতো না, ও নানির কাছে বলতো। ওর নানি আমাকে বলতো যে ওর এইটা দরকার। ও এমন একটা ছেলে ছিল, 10টা টাকা যদি ওর প্রয়োজন হইতো তো ও নানির কাছে বলতো যে আমার 10টা টাকা দাও। ও নানি আমার মানি ব্যাগ থেকে বের করে নিয়ে দিত, অথচ ও দেখতেছে আমার মানি ব্যাগটা ড্রেসিং টেবিলের উপরে বা ডেস্কের উপরে দেখতেছে, কিন্তু কখনো কোনো মানি ব্যাগ হাত দিত না। আনাসের একটা ইঞ্জিনিয়ারিং এর একটা শখ ছিল, সে ইঞ্জিনিয়ারিং পড়বে, এই শখটা ছিল। এতে আমরা দেখতাম, আমরা পরিবারের সবাই দেখতো যে ওর ইঞ্জিনিয়ারিং এর প্রতি একটা ঝোঁক ছিল। পড়বে তো পড়বে, প্র্যাকটিক্যালিও সে, হ্যাঁ সেটা শুনলাম, সে নানা কিছু দিয়ে অনেক কিছু বানাতে এবং পারতো। সমস্ত ইনস্ট্রুমেন্ট। কিন্তু আপনি যেই ভয়টা পেয়েছিলেন বা ভবিষ্যৎ চিন্তা করে পাচ্ছিলেন, আপনার সেই আনাস তো বাংলাদেশের গর্ব হয়ে দাঁড়িয়ে গেল। আমরা তো বুঝতে পারি নাই আপনার এই ছোট্ট নাতিটি বাংলাদেশের ইতিহাস হয়ে গেল, যে দেশের জন্য ওইটুকু বয়সে এত বড় আত্মত্যাগ করতে পারলো। এটার জন্য তো আমরা ওর যে ভিতরে দেশপ্রেমের যে প্রকাশটা এখন আমরা দেখতেছি, তখন আমরা এত বুঝতেও পারি নাই যে ওর ভিতরে এতটা দেশপ্রেম কাজ করতেছে। কিন্তু বুঝতাম যে ও দেশকে ভালোবাসে, কিন্তু এতটা যে ভালোবাসে, নিজের জীবনের চেয়ে সে দেশকে ভালোবাসে, এটা কিন্তু আমরা বুঝতে পারিনি তখন। এবং আমি খুব অবাক হলাম, আমি যে তার একটা লেখা পেয়েছি, তার কেমিস্ট্রি খাতায় সে দেশ নিয়ে মিছিলে যাবার আগে তার যে কিছু লেখা, এবং সে কতটা সচেতন ছিল, আমি খুব অবাক হচ্ছি। ওই বয়সে ক্লাস 10-এ পড়া একটা ছাত্র এই ধরনের চিন্তা করতে পারে এবং এই ধরনের লেখা সে লিখে যেতে পারে। আমি একটু দর্শকের জন্য পড়ছি। আজ 2024 সালে আমরা আমাদের জীবনের এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছি যেখানে নিজের দেশে আমরা নিজেরাই নিরাপদ না। স্বাধীন দেশ হলেও জাতি তার নিজের দেশেই স্বাধীনতা পাচ্ছে না। পৃথিবীতে হয়তো এমন আরও একটি দেশও নাই যেখানে জাতি তার নিজের দেশেই পরাধীন। সরকার তার অপকর্মের জোরে দেশের মানুষগুলোকে দমন করে রেখেছে। 2024 সালে চলমান এই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সরকারের নির্দেশে পুলিশ, বিজিবি, র্যাব, ডিবি, সেনা সদস্য, আবার অন্যান্য দল, যুবলীগ, ছাত্রলীগ ইত্যাদি দল এই শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালায়।
তাদের উপর ইট, পাটকেল, রাবার বুলেট, গ্রেনেড, টিয়ারসেল ইত্যাদি অস্ত্রের ব্যবহার করে। আরও এক জায়গায় সে লিখেছে, কিশোর, তরুণ, যুব সমাজ নিহত হন, হাসপাতালগুলো মর্গ, লাশের বন্যা বয়ে যায়। এছাড়াও আহত হয়েছে হাজার হাজার মানুষ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসা দিতে ডাক্তাররা হিমশিম খাচ্ছে। অনেকেই চিরকালের জন্য পঙ্গু হয়ে গিয়েছে। শহীদদের মধ্যে আবু সাঈদ, মুগ্ধ, এদের মৃত্যুগুলো মর্মান্তিক। আবু সাঈদকে পুলিশ অকারণে গুলি করে মারে। শহীদ মুগ্ধ বেঁচে থাকা অবস্থায় আন্দোলনকারী শিক্ষার্থীর জন্য পানি, খাবার বিতরণ করছিল। তখনই পুলিশ তাকে মাথায় গুলি করে হত্যা করে। এছাড়াও জানলা থেকে দেখার জন্য একটি শিশু বাইরে তাকায়, পুলিশে শিশুটিকে গুলি করে। আরেক জায়গায় সে লিখেছে এবং সে রাষ্ট্রের সমালোচনাও করেছে কি দারুণভাবে, সরকারের মতে পুলিশের গুলিতে ছাত্ররা মারা যায়। কোন এক তৃতীয় পক্ষ, জামায়াত, শিবির বা বিএনপি, তারা নাকি এসব করেছে বলে সরকার অভিযোগ করে। এছাড়াও বিভিন্ন যে নাশকতামূলক কার্যকলাপ রয়েছে, বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া, ভাঙচুর ইত্যাদি তারাই করেছে বলে সরকার দাবি করে। সরকার নিজেই ছাত্রদের হত্যা করে আবার রাষ্ট্রীয় শোক পালন করে, মিলাদ মাহফিল করে। পুলিশ প্রতি রাতে শিক্ষার্থীদের ঘর থেকে তুলে গ্রেপ্তার করেছে। তাদের উপর মধ্যযুগীয় কায়দায় রিমান্ডের নামে বর্বর নির্যাতন করেছে। এরকম আরও অসংখ্য লেখা তার এখানে আছে এবং আমি অবাক হচ্ছি যে এই এতটা সচেতন এই বয়সে একটা মানুষ কি করে হয়, যাদেরকে আমরা জেনজি বলে অবজ্ঞা করেছি, যারা সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে, যারা গেমস নিয়ে পড়ে থাকে, এরকম একটা ভাবনা আমাদের মধ্যে ছিল। কিন্তু আজকে তারা দেখিয়ে দিল যে তারা শুধু ওইটার মধ্যেই না, তার পাশাপাশি তারা কতটা ইনভেন্টর, তারা কতটা সচেতন ছিল রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের মানুষের প্রতি এবং তাদের অধিকারের প্রতি। আমি ভাই আপনার কাছে জানতে চাই, এই যে লেখাগুলো, এই যে লিখে গেছে, এগুলি কি আপনারা জানতেন? কবে আবিষ্কার হলো এই লেখাগুলো লিখেছে? লেখাগুলো আনাস শহীদ হওয়ার পরে 22 দিন বা 23 দিন পরে আমি ওর পড়ার টেবিলে বসে ওর মানে ও এতটা সুন্দর করে ওর খাতাগুলো গুছিয়ে রাখতো, তো একবার ধরতে মন চাচ্ছিল না যে ধরবো না, তা আবার ধরলাম পেজটা, খাতাটা নিয়ে আপনার উল্টাতে সর্বপ্রথম আপনার হাতে হয়তো ওখানে লেখা আছে সমন্বয়ক কি, সমন্বয়ক কাকে বলে, মানে এই ধরনের কিছু একটা লিখে আছে, কোনো কিছুকে অবধারিত করা রাখার নামেই সমন্বয়ক, আর এটাকে যারা নেতৃত্বে দেয় তাদেরকে সমন্বয়ক বলা হয়। সর্বপ্রথম এটা আমি দেখতে পাই, দেখার পরে আমি ওর মাকে ডাক দিই, জানাসের মা এখানে আসো। তো পরে 2টা পেজ উঠানোর পরে দেখি যে এই 7 পৃষ্ঠার ভোরে ও লিখে রাখছে দেশের জন্য। মানে ও আপনার এমনভাবে এই জিনিসগুলো তুলে ধরছে, তো এগুলো তো আর আমি জানিনি যে ওর দেশের প্রতি এতটা ভালোবাসা ছিল। যদি জানতাম তাহলে আমরা আরও অনেক আগে আন্দোলনে বের হয়ে যেতাম সবাই একসাথে। যে দেশপ্রেম এমন একটা জিনিস, আপনি এটা কাউকে কোনোভাবে আটকে রাখতে পারবেন না কোনো কিছুর ভিতর থেকে। তো এটা ও প্রমাণ করে দিয়ে গেছে। এমনকি ও জানতো যে আন্দোলনে গেলে আমি মারাও যেতে পারি বা আহত হতে পারি, পঙ্গুও হয়ে যেতে পারি, সব কিছু জেনে বুঝে ও আন্দোলনে শরিক হয়। তো আপনি সেই লেখাগুলো মানে তার শহীদ হওয়ার পরে আবিষ্কার করলেন। আমি এবার একটু যেতে চাই, যখন আপা আপনার কাছে ফোনটা আসলো যে আনাস মানে অসুস্থ, এখন মিটফোর্ড হাসপাতালে যেতে হবে, তখন তারপরে কি আমি একটু জানতে চাই আপনাদের মুখ থেকে। তারপর আমি তো মানে আপনি তখন বাসায় তো, মানে ভাইও তো নেই তখন? না, ও বের হয়েছে আমি জানি, কিন্তু ও যে আন্দোলনে যাচ্ছে এটা জানি না। ওই চিঠিও তখন আপনি পাননি? তার চিঠিও আপনি তখন পাননি? না, তার চিঠি আমি পাইনি। আমি তো যে বললাম যে আমি আমার আনাসকে নিয়ে তো ব্যস্ত। ও যে বের হচ্ছে বা ওর ভিতরে অপরাধ বোধ কাজ করতেছে এটা আমি বুঝি নাই। শুধু ওকে যখন আমি বললাম যে ও মিছিলে গেছে এরকম, তখন ওর ভিতরে কোনো আমি রিয়াকশন দেখলাম না, যে আছে না রাগ হওয়া যে তোমার ছেলেকে আমি না করলাম ও কেন গেল, এরকম কিছু না। ও শুধু বললো যে আচ্ছা গেছে যাক, আল্লাহ হেফাজত করবে, এটুক বললো। বলে তারপর আর তার সাথে আমি তেমন কোনো কনভারসেশন ছিল না আমার, কারণ আমার খারাপ লাগতেছে, আমি আমার ওকে নিয়েই ব্যস্ত। তারপর ও বেরিয়ে গেছে, ও কোথায় গেছে আমি আর এটা জানি না। ওই দিন বন্ধের দিন, কাজ টাজ নাই। তো যখন কলটা আসলো পরে ওকে আমি কয়েকবার কল দেওয়ার পরে তারপর কলটা পিক করে, তারপর জানাইলাম যে এরকম আনাস অসুস্থ। তো আমি তখনও স্ট্রং ছিলাম। যখন কলটা আসে তখন আমার মাথায় এটা ছিল যে আমার টাকা নিতে হবে, কারণ হসপিটাল তো আমাকে টাকা ছাড়া সেবা দিবে না।
তো আমি টাকা নিলাম আমার বাচ্চা দুইটাকে আমার মায়ের কাছে দিলাম, দিয়ে ওর সাথে গেলাম। কিন্তু যখন আমি রিক্সায় উঠছি ওরা বারবার খুব তাড়া করছে যে আপনারা কোথায় আছেন, আসেন না কেন। তখন আমার ভিতর খুব খারাপ লাগতেছে যে এতবার কেন ফোন করছে, যেহেতু হসপিটালাইজড ও ট্রিটমেন্ট পাবে, তো এত তো ইয়ার কিছু নাই। যেহেতু আমি বলতেছি যে আমি আসতেছি, তখন খুব খারাপ লাগতেছে। তো তারপরে তো আমরা গেলাম, যাওয়ার পরে দেখলাম একটা রোগী বাইরে স্ট্রেচারে। তো আমি প্রথমে মনে করছি ওইটাই আনাস। আপনি কি তখন একসঙ্গে যাচ্ছিলেন নাকি? হ্যাঁ, একসাথে অটো রিকশায়। জি, আমরা তিনজনই, মানে আব্বুকে রাস্তা থেকে তুলে নিলাম। আমরা দুইজনই রওনা করছি। তো আসার কিছু দূর যাওয়ার পরে আমাদের এলাকা থেকে বের হই নাই, এলাকাতেই দেখি আব্বু আসতেছে। তা বললাম যে এরকম আনাস অসুস্থ, চলো। পরে আব্বুকে নিয়ে নিলাম। পরে গেলাম, যাওয়ার পরে তো আপনার ওখানে আন্দোলনকারীদের তো আমরা চিনি না। ওরা বললো যে আমরা হাত দেখাইতেছি, হাত দেখাইলে আপনারা আসেন। পরে হাত দেখাইলো। পরে বাইরে স্টেজের একটা ছেলে প্রথমে মনে করছে ওইটা আনাস, ওর বাবা যায় তারে পেঁচায় ধরছে। পরে ওই ছেলেটার পায়ে গুলি লাগছে। পরে দেখে যে আনাস না। তারপর বলতেছে যে এই পাশে আসেন। তো গেলাম আপনার সিঁড়ি কোঠার পাশে, কেচি গেটে, মানে এটা ওরাই বলতেছে, আন্দোলনকারী ওরাই বলতেছে যে হ্যাঁ এদিকে আসেন। পরে সিঁড়ি কোঠার পাশে কেচি গেট লাগানো, তো ওইটার ভিতরে আনাসকে রাখা হয়েছে, একটা পর্দা দিয়ে ওইখানে রাখা হয়েছে। তো ওইটা বলাতেই না মানে খারাপ লাগতেছে যে এখানে কেন, বেডে থাকবে, এখানে কেন। পরে ওর বাবা আগে গেল। তারপর তো যে আনাসকে দেখি যে আনাসের রক্তাক্ত নিথর দেহ স্ট্রেচারে পড়ে আছে। ওর বাবা বুকটার মধ্যে কান দিল, হাত দিল, ধরলো। আমি হাত দিয়ে ওর মুখটা ধরলাম। মুখটা ডান পাশে কাত করা, রক্ত ব্লিডিং হচ্ছে। তখনও ব্লিডিং হচ্ছিল? ও কোনো রক্ত শরীরে নিয়ে যেতে পারে নাই। ও যা রক্ত ছিল সব দেশে দিয়ে গেছে। ওই যে সময় থেকে ব্লিডিং শুরু হয়েছে, একদম মাটিতে দেওয়ার আগ পর্যন্ত ব্লিডিং হচ্ছিলই। এক পর্যায়ে এমন অবস্থা যে ওরে আমরা মাথার নিচে বালিশও দিছি যেন ব্লিডিংটা না হয়, এত পরিমাণ ব্লিডিং হচ্ছিল। নাক মুখ দিয়ে বেরোচ্ছিল রক্ত। আল্লাহ জানি ওরকম দৃশ্য কাউকে না দেখায়। যখন এই আন্দোলনে অন্যান্য মানুষের বাচ্চাগুলো মারা গেছে, আমি দোয়া করছি যে আল্লাহ তুমি হেফাজত করো। সেই রক্তের সাথে যে আমার সন্তানের রক্ত শামিল হয়ে যাবে, আমি তখন তো এটা ফিল করি না। ও তো সব জেনে বুঝেই বের হয়েছে, যে ও জানে যে ও ক্ষতিগ্রস্ত হইতে পারে, তারপরেও নিজেকে আটকায় রাখতে পারে নাই, বের হয়েছে। আপনি যে কি দেখলেন? আমরা তো একসাথে তিনজন গেলাম। তো পরে আমি যখন আন্দোলনকারীকে ফোন দেই, ওরা বললো যে আমরা ইমার্জেন্সির বাইরে দাঁড়ানো, আপনি হাত তুলেন। মানে আমি ওটা তো শুনলাম, মানে আপনাকে যখন বলা হলো যে কেচি গেটের ভেতরে আপনার ছেলেকে রাখা হয়েছে, তখন আপনার কি মনে হলো? আমি তো ওখানে স্ট্রেচারে শোয়া আরেকটা ছেলে ছিল, হুবু আনাসের মতো। আমি তাকে জড়াই ধরি, বললো যে আপনার ছেলে এখানে না, ভিতরে ওই পাশে। তো আমি বললাম ওই পাশে কোথায়? বলো কেচি গেটের ভিতরে। যখন এই কথা বলছে তখন আমি একটু দাঁড়াই গেছি, কারণ সবসময় নিউজে দেখি যে কেচি গেটের ভিতরে আপনার লাশ রাখে। তো তখন আমি একটু দাঁড়াই গেছি। এর মধ্যে ওরা ঢেকে রাখছিল ওকে। কেচি গেটটা খুলতেছে, দেখি যে স্ট্রেচারে ও শুয়ে আছে। তাই আমি ওর সামনে যাই, গিয়ে ওর মুখটা ডান পাশে কাত করা ছিল। আমি মুখটা ধরে ওর বুকে আমার কানটা দিই, দেখি যে হার্টবিট আপনার যে নেই। পরে হাতটা ধরি, পালসও নেই, নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে। স্ট্রেচার ভরে গেছে, ফ্লোর ভরে গেছে। এর মধ্যে হাসপাতালের কর্তৃপক্ষ যারা ছিল এখানে, তো তারা বলতেছে বেরোন, বডি নিয়ে এক্ষণে বের হন। তারা আমাকে এই কথা বলতেছে। মানে আপনার 2 মিনিটও আমাদের সময় দিতেছে না, যে বাবা মা আসছে, সন্তানটাকে এভাবে মেরে ফেলছে, এতটুক বাচ্চাটা, শিশু একটা বাচ্চা, কিশোর। তো তাদের তাহাজারি আছে, বা তারা সেটা না শুনে যে বেরোন, হাসপাতাল থেকে বেরোন এখন। তো ওই আন্দোলনকারী যারা ছিল, তো ওরা বলতেছে আপনি একটা অ্যাম্বুলেন্স বা সিএনজির ব্যবস্থা করেন। আমি বাইরে বের হলাম হাসপাতাল থেকে, দেখি যে কারফিউর মধ্যে তো কিছুই নেই। তো আমি রাস্তায় ছুটাছুটি করে একটা অটোরিকশা ম্যানেজ করি, নিয়ে এসে হাসপাতালে গেলে দেখি যে ওকে অলরেডি, আমি এসে দেখি স্ট্রেচার সহ হাসপাতাল থেকে বের করে দিয়েছে বডি। বের করে কোথায় দিয়েছে? হাসপাতালের বাইরে। ও বাইরে রেখে দিয়েছে? জি। আচ্ছা। মানে আমি থাকা অবস্থায় বলছে যে বের হওয়ার জন্য বডি নিয়ে। তাই আমি বললাম যে আমি ম্যানেজ করি।
তো আমি হাসপাতাল থেকে বের হয়েছি ম্যানেজ করার জন্য ইমার্জেন্সি থেকে। তো আমি যখন একটা রিক্সা নিয়ে ওখানে যাই, কিছু না পাওয়ার কারণে যেয়ে দেখি যে হাসপাতালের বাইরে, ইমার্জেন্সির বাইরে স্ট্রেচারে বডি সহ ওকে বের করে রাখছে, ওর বডিটাকে হাসপাতাল কর্তৃপক্ষ। আর গুলিটা কোথায় লেগেছিল? হার্টে হার্টে লেগেছিল। এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে যায়, স্পটেই মারা গেছে। ডাক্তাররা যখন দেখছে ওকে তখন গুলি খুঁজছে, গুলি পায়নি। আচ্ছা, গুলি পায়নি, শুধু একটা টেপ লাগানো ছিল গুলির জায়গাটায়। গুলি জায়গাটা টেপ লাগানো ছিল। কস্টেপ দিয়ে আটকিয়ে রাখছে, গর্ত হয়ে গেছিল তো ওটারে আটকিয়ে রাখছে। আর আমরা লাশ হয়তো বা পেতামই না। 5 জনের একটা টিম ছাত্রদের মেডিকেলে কাজ করতেছিল। আচ্ছা, যে ইনজুর যারা আসবে গুলিতে আহত বা নিহত তাদেরকে তারা টেক কেয়ার করবে। যদি ওই 5 জনের কমিটিটা ওদের ইটা না থাকতো হয়তো আমরা লাশ পেতাম না, তারা গুম করে ফেলতো। হ্যাঁ, কারণ এরকম অসংখ্য লাশ তো জি তারা গুম জি, করে ফেলেছে, ওরা পুড়িয়ে দিয়েছে। যখন টেলিফোনে আমার মেয়েকে জানাইছে, আমরা যখন রিক্সায় আমি উঠছি ওদের সাথে, তখন আমি আমার মেয়েকে বারবার জিজ্ঞেস করতেছি যে তোমারে কি বলছে? বলছে যে আমাদের হাসপাতালে আসে। আমি আর কিছু, কারণ আমার তখন মন কামড় দিয়ে দিছে যে আমার নাতিটা আর নাই। এটা আমি ওদেরকে প্রকাশও করতে পারতেছি না, আমার ভিতরটা ফাইটা যেতেছে। কারণ আমার নাতির বড়টার ছোটটার বয়সের ডিফারেন্স প্রায় 11 বছরের। এই 11 বছরও আমার একা নাতি ছিল। ওই 11 বছরে যে ও আমার অন্তরে যেই জায়গা করে নিছে, সেই জায়গা আমি জানি না আমার ছোট 2টা নাতি আর করে নিতে পারবে কিনা, বা আমি ওদেরকে করতে পারবো কিনা। তো তখন ওই ছেলেগুলি যদি বলতেছে যে আমরা মর্গে পাঠাই দিব লাশ, তখন ওই 5 জনের যে একটা টিম ছিল তারা বলছে যে না, গার্জিয়ানদের সাথে কথা হয়েছে, তারা আসতেছে। এই বইলা একটা ছেলে ওই স্ট্রেচারের সামনে দাঁড়ায় ছিল, ওই নিতে না পারে এই জন্য ওই স্টিল দাঁড়ায় ছিল যতক্ষণ পর্যন্ত আমরা না পৌঁছাইছি। আমাদেরকে রিক্সায় লাশ উঠায় দিয়া তারপরে ও এখান থেকে গেছে। এবং আমার মেয়ের জামাইকে একটা কাগজ হাতে ধরায় দিছে, কে যেন আমরা জানি না, যে এটা এই কাগজটা নিয়ে যান, কাজে লাগবে। তখন আমরা বাসায় এসে দাফন টাফনের পরে কাগজটা দেখছি যে ওর আননোন শুধু লেখা, ওই একটা এভিডেন্স ছিল, শুধু আননোন, বয়স দিয়ে রাখছে 25 আনুমানিক, আর কিচ্ছু দেয়নি। কোনো কিছু না, কারণ নাম জানতো না। এবং আমরা যে যখন লাশ নিতে গেলাম তখনও তো তারা এটা দায়িত্ব ছিল যে আপনি যেহেতু গার্জিয়ান আসছে আমরা এই ফর্মটা ফিল আপ করে দিই। তাদেরও শুধু যখন আমরা নিয়ে যেতে তারা সরাইতে পারে নাই, তখন তারা মনে করছে যে এটা একটা বিপদ, এই বিপদ থেকে আমরা মুক্তি হই, যত তাড়াতাড়ি সম্ভব সরাই ফেলো, এরকম একটা ছিল। আনাসের বয়স তখন কত হয়েছিল? 16 বছর 9 মাস। 16 বছর 9 মাস। আচ্ছা, ওরা একটা ওখানে একটা আন্দাজ করে একটা বয়স তখন দিয়েছিল আর কি। না, আমার কাছে মনে হয়েছে যে তারা 18 প্লাস একটা বয়সে যে কোনো রুগী আসছে, সবাই তো আননোন ছিল ওই টাইমে। মানে আমার মনে হয় যে লিখছেই যাই লিখছে 18 প্লাস, তারা 18 নিচে কোনো ইয়ে করতে চায় না। একটা বাচ্চা দেখলে বোঝা যায় না যে আনুমানিক বয়স কত, কিন্তু আমার মনে হয় যে ওই জিনিসটা তারা করে নাই। একটা যে সহানুভূতি বা একটা নিজের জায়গা থেকে একটা সহমর্মিতা দেখানো, সেটা তো দেখেই নেই। আমার মনে হয় যে আমাদের চিকিৎসা ব্যবস্থাটাই এমন যে একটা মুমূর্ষু রোগী যখন তাদের কাছে পৌঁছায়, তারা যে একটা প্রাণ, তাকে যে সেই প্রাণ হিসাবে প্রাণের যে একটা প্রাথমিক যে অধিকার চিকিৎসা, সেটা তারা নিশ্চিত করতে তারা ওইভাবে আন্তরিক না। তো তারপরে আপনারা ওখান থেকে আনাসকে নিয়ে এনে আপনারা কোথায় দাফন করলেন? আমার শাশুড়ি মারা গেছে গত 1 বছর আগে জুরাইন কবরস্থানে, ওর দাদির কবরটাতেই ওকে আমরা ওইখানেই দিছি। এই আনাজ শহীদ হওয়ার পরে কি আপনাদের সঙ্গে আর কারো যোগাযোগ হয়েছে, মানে সমন্বয়কারীদের বা অন্য কোনো সংস্থা কেউ কি যোগাযোগ করেছে কিনা? সমন্বয়কারীরা কেউ আসে নাই। 2-1 দিন আগে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে লোক আসছিল, আর আপনার সিটি কর্পোরেশন থেকে আসছিল, মানবাধিকার সংঘ থেকে আসছিল। কিন্তু সমন্বয়কারী যাদের ডাকে আমাদের সন্তানরা আজকে রাস্তায় বেরিয়ে গেল, এদের মানে যেই আপনি চিঠিটা দেখে থাকবেন যে ভাইদেরকে, যে ভাইয়ের কষ্ট ফিল করে তারা রাস্তায় বেরিয়েছে,
সেই ভাইদেরকে আমরা পাশে পাইনি। আচ্ছা, এই ঘটনাটা ঘটেছিল আসলে এটা কোন জায়গাটা? চাংখারপোলে না? চাংখারপোলে, হ্যাঁ হ্যাঁ লেখা আছে চাংখারপোলে, ওইখানেই সে গুলিবিদ্ধ হয়। জি। আপনাদের বাসা হচ্ছে গ্যান্ডারিয়াতে? জি। তার মানে তখন সে গ্যান্ডারিয়া থেকে মিছিল করতে করতে এই অবধি চলে এসেছিল? না, ও হেঁটে আসছে। ও একটা ধারণা নিছে যে আন্দোলনকারীরা কোথায়, মানে এই শহীদ মিনার বা ঢাকা ইউনিভার্সিটি এরকম আশেপাশে আর কি যাওয়া। তো তারপর ওখানে দেখছে যখন অনেক লোক, তখন ওদেরকে জিজ্ঞেস করছে যে আপনারা কি আন্দোলনে যাবেন, তাহলে আমি যাইতাম। তো ওরা তখন বুঝছে যে, তখন তো এই ব্যাপারটা খুব হাইড করতো যে কেউ আন্দোলনে যাচ্ছে, এটা প্রকাশ্য ছিল না, একটু লুকিয়ে একটু ফোনে কথা বলতো এদের নিজস্ব লোকের মাধ্যমে। কিন্তু যখন ও এভাবে জিজ্ঞেস করছে, তখন মানে যাদের জিজ্ঞেস করছে তারা আন্দোলনকারীরা তারা বুঝতে পারছে যে ও আসলে এই ব্যাপারটাতে খুব একটা বুঝে না বা করে না। পরে তারা ওকে সাথে নিছে। আপনারা যখন আনাসকে বুঝে পেলেন, আনাসের মরদেহ যখন বুঝে পেলেন, তখন আনুমানিক কয়টা বাজে? তখন দুইটা হবে হয়তো। এরপরেই তো আপনার মানে সারা দেশবাসী খবর শুনলো যে বিজয়ের জন্য তারা আন্দোলনটা করতে গিয়েছিল সেই বিজয়টা হয়ে গেছে। না, আমরা তখন আপনি এটা শোনেন? আমরা আনাসরে নিয়েই তো উন্মাদ। আমরা তখন দেশের যে রাষ্ট্রের পরিবর্তন হইতেছে বা পদত্যাগ করতেছে, এগুলি আমরা তখন ছিলাম না। সেদিন ছিল সোমবার, আমি রোজা ছিলাম। এই রোজা অবস্থায় আমি আমার আনাসকে আমার কুলে নিয়ে আসছি। আমার রক্তে আমার শার্ট ভিজা গেছে, এবং আসার পরে আমরা আনাসকে কোনো গোসল করাই নাই, কাফন পরাই নাই। আমি আমার এলাকায় সবচেয়ে বড় মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসা, আপনারা জেনে থাকবেন, ঢাকার মধ্যে একটা অন্যতম মাদ্রাসা। তো ওই মাদ্রাসার যে একজন শিক্ষক ছিল, অনেক বড় আলেম, তাকে আমি ফোন দিলাম, আমার সাথে তার সম্পর্ক আছে। তাকে ফোন দিয়ে বললাম যে আপনার থেকে আমি নাম নিয়েছিলাম আনাসের জন্মের সময়, আমি তার কাছ থেকে নাম জানতে চাইছিলাম যে আমি আমার নাতিটার কি নাম রাখবো। তখন তিনি আমাকে 4-5টা নাম দিয়েছিলেন, ওর থেকে আমি একটা চুজ করে আনাসের নামটা আনাস রাখছিলাম। সাহাবীর নামে নাম? জি, সাহাবীর নামে নাম। তখন তাকে আমি বললাম, সে আমাকে শুধু জিজ্ঞেস করলো কি হয়েছে, ঘটনাটা আপনি কি জানেন? আমি কই জি। কই ও মারা গেছে কখন? আমি বললাম যে ও স্পটে মারা গেছে। আপনি শিওর? আমি বললাম যে হ্যাঁ আমি শিওর, কারণ যেই ছেলে রিক্সা করে মিটফুড নিয়ে আসছে সেই বলছে যে ও স্পটেই মারা গেছে। তখন সে আমাকে বললো যে আমি আপনাকে আধা ঘন্টা পরে জানাইতেছি। আধা ঘন্টা পরে সে আমাকে ফোন দিছে, ফোন দিয়ে জানাইলো যে এরা শহীদ। শুধু আপনার আনাস না, বাংলাদেশে যারা এই আন্দোলনে শরিক হয়ে শহীদ হয়েছে, ইন্তেকাল করছে, তারা সবাই শহীদ। শহীদের কোনো গোসল লাগবে না, কোনো কাফন লাগবে না। আপনারা যদি চান গোসল দিতে পারেন, কাফন পরাতে পারেন, কিন্তু ইসলামে না দিলেও কোনো সমস্যা নাই। এইটা শুনে আমি বললাম ঠিক আছে হুজুর। তখন আমরা আনাসের গোসলও দেই নাই, কাফনও পরাই নাই। তো আমার এলাকার যে একটা ক্লাব আছে, ক্লাবের প্রেসিডেন্ট, উনি আমাকে আইসা বলল যে আমার কাছে একটা আছে এহরামের কাপড়, আমি কি আইনা দিব? আমি বললাম যে যদি আপনি মনে করেন যে আপনার এটা ভালো লাগে, তো আপনি আইনা দিতে পারেন। পরে এহরামের কাপড়টা উপরে দিয়া তাকে আমরা শায়িত করছি। তার যেই অবস্থায় ছিল, কোমরে একটা বেল্ট ছিল প্যান্টের, বেল্টটাও আমরা খুলি নাই, যেই অবস্থায় ছিল সেই অবস্থায় আমরা সমাধিস্থ করছি। দর্শক, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আমি শেষ করার আগে আনাসের আরেকটি লেখা আমি পেয়েছি, সেটা একটু পড়তে চাই। তার সর্বশেষ অনুভূতিটা যে দেশের প্রতি কতটা আন্তরিক ছিল এবং তার দেশপ্রেমটা কোথায় ছিল সেটা অনুমান আপনারা করতে পারবেন। তিনি লিখেছেন, আমাদের পূর্ব প্রজন্ম তাদের রক্তের বিনিময়ে দেশটাকে স্বাধীন করেছে। এবার আমাদের কর্তব্য, আমরা আবার দেশটাকে স্বাধীন করব। আমরা মনে রাখব এই দেশটা আমাদের দেশটা আমাদের গর্ব, দেশটা আমাদের অধিকার, প্রত্যেকের অধিকার। মনে রাখতে হবে, বাঁচলে মাথা উঁচু করে বাঁচব, তবুও অন্যায়ের সাথে আপোষ করব না, হোক তাতে মৃত্যু। স্লোগান একটিই হবে, আমার দেশ আমার অধিকার, সইব না আর কারো অন্যায় অবিচার। কি অসাধারণ তার লেখনী, তার চিন্তা, তার দেশপ্রেম। এবং করে আমাদের আরও ভাইরা বিভিন্ন জায়গায় শহীদ হয়েছে। তো আমরা যেটা বলতে চাই, এই যে দেশের এই সংকটকালে এই যে আত্মত্যাগ, এই যে আনাস, মুগ্ধ বা আরও যারা আবু সঈদ, এদের আত্মত্যাগ যেন কোনোদিন বৃথা না যায়।
এই দেশটা সমৃদ্ধির পথে এগিয়ে যাক, সেই প্রত্যাশা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ এখানে আসার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য। আনাসের সম্পর্কে আমরা জানতে পেরেছি আপনাদের মাধ্যমে, সেজন্য আমরা কৃতজ্ঞ। শেষ করছি এবারের মতন। আমরা আবার হাজির হব আরও কোনো পর্বে অন্য কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।